ওমিক্রনে বিপর্যস্ত যুক্তরাজ্য থেকে সপ্তাহে আসছে 2000 যাত্রী, দেশেও ছড়িয়ে পড়ার শঙ্কা। ইউপি নির্বাচনে বিনা ভোটের রেকর্ড, 1600 প্রার্থী পাস, স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা। মামুনুল সহ হেফাজত নেতাদের ব্যাংক হিসাবে তথ্য পেল দুদক, যাচাই শেষে মামলার সিদ্ধান্ত। হঠাৎ করে বেড়েছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রুটে বিমান ভাড়া, বিপাকে পড়েছেন প্রবাসী শ্রমিকেরা। এবং করোনার খাওয়ার ওষুধ বাড়িতে ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রে, ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি শাফাদ্দিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। ওমিক্রনের সবচেয়ে বেশি সংক্রমণ এখন যুক্তরাজ্যে, কিন্তু প্রতি সপ্তাহে 1.5 থেকে 2000 যাত্রী আসছেন বাংলাদেশে। কোয়ারেন্টিনের ব্যবস্থা না থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কোয়ারেন্টিন নয়, ইউরোপ ফেরতদের বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সিদ্ধান্ত হয়েছে। 2-1 দিনের মধ্যেই শুরু হবে পরীক্ষা। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে প্রায় 100 দেশে। সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাজ্যে, সেখানে ওমিক্রনে আক্রান্ত ছাড়িয়েছে 1.5 লাখ। শনাক্তের বেশিরভাগই করোনার নতুন ধরন। দেশটিতে ওমিক্রনে মারা গেছেন 14 জন, প্রতিদিনই বাড়ছে রোগী। যুক্তরাজ্য থেকে প্রতি সপ্তাহে দেশে আসছেন 1.5 থেকে 2000 যাত্রী। আফ্রিকার 7 দেশ থেকে ফেরা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হলেও যুক্তরাজ্যের বেলায় তা হয়নি। এরই মধ্যে অনেক দেশ যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টিন ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশেও কোয়ারেন্টিন নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন গবেষকরা। সমূহ সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশে আপনার ওমিক্রনের প্রবেশ এই ইউকে থেকেই হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সো এটা কিন্তু এখন খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। যারা ইউকে থেকে বাংলাদেশে যাবে তাদের জন্য 2 সপ্তাহ ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন করা হয়। বাংলাদেশে ঢুকতে 48 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ রিপোর্ট লাগে। ওমিক্রন রোধে ইউরোপ ফেরতদের বিমানবন্দরেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোয়ারেন্টাইন করতে গেলে জায়গাও হবে না এবং এটা একটা হিউম্যান ক্রাইও হবে। তো একটা যেটা হচ্ছে যে কেউ তো কোভিড টেস্ট না করে প্লেনে উঠতে পারছে না, এটা কিন্তু ম্যান্ডেটরি। তারপরেও যেহেতু ইউরোপে এবং ইংল্যান্ডে এটা অনেক বেশি ছড়িয়ে গেছে, আমরা যেটা চিন্তা করছি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের একটা নির্দেশনা যে যারা ইউরোপ থেকে আসবে প্রত্যেকে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তারপরে এন্ট্রি করতে দিব। বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টার চেয়ে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। ওমিক্রন প্রতিরোধে মাস্ক ও টিকাদানে আরও জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই, খুব শিগগিরই দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন ব্যক্তিদের কাছে SMS যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বুধবার সকালে গাজীপুরের শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রয়োজন হবে না, কারণ তারা তো অলরেডি আবেদন করা, ওনারা টিকার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। আমরা শুধুমাত্র যখন তৃতীয় ডোজ টিকা দেওয়ার পরে তথ্যটা দেওয়া যাবে, এরকম যখন সক্ষমতাটাই সুরক্ষার হবে, তখনই আমরা SMS পাঠাবো, তার ভিত্তিতে ওনারা এসে টিকা নিয়ে যাবে। ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশে এবার রেকর্ড হয়েছে। প্রথম 5 ধাপে বিনা ভোটে জয়ী 1600 জন। এর চেয়ারম্যান 353, অথচ 2 দশক আগে ওই সংখ্যা ছিল 30 থেকে 40। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়বে। তৃণমূলের সবচেয়ে জমজমাট নির্বাচন হয় ইউনিয়ন পরিষদের। স্লোগান, মিছিল আর উৎসবমুখর পরিবেশে ভোট হলেও গ্রামগঞ্জের ভাগ্য উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচন। তবে এবার ইউপি নির্বাচনে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশে রেকর্ড। ইসি 6 ধাপের তফসিল ঘোষণার 5 ধাপেই 353 চেয়ারম্যান সহ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে বিনা ভোটে জয়ী 1600 জন। নির্বাচনে একটা
সুস্থ প্রতিযোগিতা এটা কিন্তু নাই। এই নির্বাচনে কোনো জায়গায় এমপি সাহেব, কোনো জায়গায় বড় কোনো নেতা, কোনো জায়গায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, কোনো জায়গায় ইভেন এক গুচ্ছ নেতা, তারা ডিসাইড করছেন অমুক চেয়ারম্যান হবে না, কেউ দাঁড়াতে পারবে না। 1997 সালে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন 37 জন। 2003 সালে এসে 34 আর 2016 সালে সেই সংখ্যা দাঁড়ায় 217-তে। তবে এবার আগের সব রেকর্ড ভেঙেছে। গোটা নির্বাচন ব্যবস্থায় প্রভাব বিস্তার করা হচ্ছে, কিন্তু এইটা যে বিশেষ করে যখন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি দেখব, তখন এটা তো কমপ্লিটলি প্রভাব বিস্তার করে হচ্ছে। এমনকি কোনো সময় জাল সিগনেচার দিয়েও উইথড্র করা হচ্ছে। এভাবে চলতে থাকলে তৃণমূল সেবা থেকে বঞ্চিত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। জাতীয় নির্বাচনে যেটা আমরা লালন করছি, সেখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিশ্ব রেকর্ড আছে আর কি। তো সেই রেকর্ডের কারণে এখন হয়তো ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করছেন বা অন্যান্য ক্ষেত্রে যারা নির্বাচন করছেন, তারা ভাবছেন আমরা কেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব না। এই জায়গাটা আসলে বন্ধ করতে হবে। প্রত্যেক মানুষের অংশগ্রহণের ভিত্তিতে, চয়েসের ভিত্তিতে তারা নির্বাচিত হবেন এবং তারা কাজ করবেন এবং সেই কাজগুলো মানুষের সাথে সম্পর্ক রেখে করবেন, মানুষের অংশগ্রহণ করবে। এটাই শক্তিশালী। এই শক্তির ধারে কাছে আমরা এখন নাই। এখন এটা এক নায়কতান্ত্রিক একটা পরিষদগুলো গঠিত হচ্ছে। ষষ্ঠ ধাপে মনোনয়নপত্র জমার শেষ দিন 13 জানুয়ারি। ধারণা করা হচ্ছে এই পর্বেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা বাড়বে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হামলা, সংঘর্ষ, ভাঙচুর আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের জমজমাট প্রচারণা। এসব ঘটনায় ভোটাররা শঙ্কার কথা জানালেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব প্রস্তুতি রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ঝিনাইদহে চতুর্থ ধাপের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। এরই মধ্যে পরপর কয়েকটি সহিংসতার ঘটনায় শঙ্কিত ভোটাররা। আমরা ধরেন সাধারণ লোক, আমরা চাই নিরাপত্তা, যাতে এই ভোট নিয়ে গন্ডগোল পেতাত না হয়। রাজবাড়ীর 14 ইউপি নির্বাচনী এলাকা ছেয়ে গেছে পোস্টার ব্যানারে। শেষ সময়ে শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। তো প্রত্যেকটা প্রার্থীকে আমরা আচরণবিধির কপি দিয়ে দিয়েছি, এটা প্রতিপালন করার জন্য আমরা আশাবাদী এখানে খুব উৎসবমুখর পরিবেশে সবাই আচরণবিধি মেনেই প্রচারটা করবেন এবং সুন্দর পরিবেশে ভোটটা অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার 12 ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়াও রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। এদিকে মাগুরার শ্রীপুরে 8 ইউনিয়নে ভয়ভীতির পাশাপাশি হুমকি ধামকির অভিযোগ রয়েছে প্রার্থীদের বিরুদ্ধে। ছড়াচ্ছে উত্তেজনা। হচ্ছে যে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে, আমাকে তুলে নিয়ে যে গুম করা হবে, এই জাতীয় ভয়ভীতি আমার কানে আসছে। কোথাও কোনো বিঘ্ন ঘটানোর কোনো চেষ্টাও হচ্ছে না এবং ইনশাআল্লাহ হবেও না। ফেনীতে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছাড়াও মাঠে আছে জাতীয় পার্টি ও বিএনপি নেতারা। এছাড়া দলের একাধিক বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে নৌকার প্রার্থীরা। আর বহিরাগতদের কারণে সুষ্ঠু ভোট নিয়ে উদ্বিগ্ন অনেকে। প্রতিটা কেন্দ্রে আসি, মানে কিছু সময় 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে তারা মানে ব্যালট পেপার মারবে, এটা আমরা শুনতেছি। এটার জন্য আমরা আতঙ্কিত। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ এবং ভোটারদের শঙ্কা দূর করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো আমরা করেছি। পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর অভিযোগের মধ্যে দিয়ে জমজমাট প্রচার চলছে মুন্সিগঞ্জের লোহজন ও সিরাজদি খানের 19 ইউনিয়নে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ইউপি নির্বাচনী পরিবেশ নিয়ে আরো জানাতে মাগুরা ও গোপালগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব মাগুরাতে, সেখানে রয়েছেন সহকর্মী আবু বাসার। বাসার, মাগুরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পেয়েছেন কি? নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি যে মাগুরার শ্রীপুর উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 26শে ডিসেম্বর। তো এই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় প্রত্যেকটা ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী যারা, তাদের অনেকেই নির্বাচন কমিশনে, স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন যে আচরণবিধি লঙ্ঘের বিষয়ে। তো আপনাকে জানিয়ে রাখি, এই যে মাগুরার শ্রীপুর উপজেলার যে 8টি ইউনিয়নে নির্বাচন
হচ্ছে এখানে আওয়ামী লীগ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিপক্ষে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন একই দলের 7টি ইউনিয়নের প্রার্থী রয়েছেন, একাধিক প্রার্থী রয়েছেন যারা আওয়ামী লীগের কোনো না কোনো পদে রয়েছেন বা কর্মী সমর্থক, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই সমস্ত প্রার্থীরা যেহেতু মাঠে নির্বাচন করছেন, তাদের এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তো যে বিষয়টিকে নিয়ে উভয় পক্ষই অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী, আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত, প্রত্যেকেই মাঠে ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু দুটি পক্ষের ভিতরে মধ্যেই উত্তেজনা চলছে, বাদ বিবাদ চলছে, যে বিষয়টিকে নিয়ে তারা আশঙ্কা করছেন হয়তো সামনে নির্বাচনের দিনেও এই ধরনের কোনো ঘটনা ঘটবে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে 7টি ইউনিয়নে, 8টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন, তাদেরকে দমনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা চেষ্টা চালিয়েছিলেন এদেরকে দমন করার জন্য, তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন বিভিন্নভাবে, কিন্তু তারা নির্বাচন থেকে সরে না যাওয়ার কারণে এই উত্তেজনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, মঙ্গলবার যেহেতু এদেরকে দমন করা সম্ভব হয়নি, নির্বাচন থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, মঙ্গলবার এই প্রার্থীদেরকেই, স্বতন্ত্র প্রার্থী যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত, তাদের অন্তপক্ষে 12 জনকে বহিষ্কার করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই 12 জনের মধ্যে রয়েছে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, যিনি একজন মুক্তিযোদ্ধা, তাকেও বহিষ্কার করা হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার যে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা বিভিন্ন বা কর্মীরা যারা বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন যে এদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে স্থায়ীভাবে বহিষ্কার করার ক্ষমতা রাখেন কিনা স্থানীয় আওয়ামী লীগ, তারা কিন্তু এইটা সদুত্তর দিতে পারেনি। তো এই বিষয়টিকে নিয়ে সবার ভিতরে একটা উত্তেজনা চলছে, না জানি ভোট কেন্দ্রে ভোটের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, সেই জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ উপায়ে যেন ভোট সম্পন্ন হয়। ভাষা নিশ্চয় আমাদের সাথেই থাকবেন। এবার একটু গোপালগঞ্জের পরিস্থিতি জানবো, জানাতে যোগ দেবেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, নির্বাচনের সার্বিক পরিবেশ গোপালগঞ্জে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। গোপালগঞ্জের কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়ায় 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোটালীপাড়াতে 10টি ইউনিয়ন এবং টুঙ্গিপাড়ায় 5টি ইউনিয়ন। কোটালীপাড়ায় চতুর্থ ধাপে 7টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে 3টি ইউনিয়ন মিলে 10টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলিতে প্রচারণা এখন তুঙ্গে, আর প্রচারণার শেষ সময় আগামীকাল মধ্যরাত পর্যন্ত। এই কারণে প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে বিভিন্ন বাজার, হাট বাজার, রাস্তায় এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে শোডাউন করছেন, মিছিল দিচ্ছেন, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। তবে প্রার্থীদের এই 10টি এই ইউনিয়নগুলিতে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে, বিদ্রোহী প্রার্থীও রয়েছে, স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। বিদ্রোহী প্রার্থীদের ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে দল থেকে, তারাও নির্বাচনের মাঠে আছে। তবে বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীদের একটি অভিযোগও রয়েছে যে তাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। দলীয় প্রার্থীরা তাদের ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, তবে তারপরেও তারা থেমে নেই, তারা প্রচারণায় মাঠে রয়েছে। আগামী 26 ডিসেম্বর ভোট গ্রহণ হবে। এই 2 উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবেই হবে এবং নির্বাচনের পরিবেশ এখনো গোপালগঞ্জে সঠিক রয়েছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে সকল ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ। মাগুরা গোপালগঞ্জ থেকে ইউপি নির্বাচনের পরিবেশ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা 12টায় বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ছাড়েন তিনি। স্থানীয় সময় 3টার দিকে পৌঁছান মালেতে। সেখানে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। এ সময় তাকে দেওয়া হবে গার্ড অফ অনার। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হবে।
এর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। এ সময় তাকে দেওয়া হবে গার্ড অফ অনার। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এরপর দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এ সময় প্রতীকীভাবে সামরিক সরঞ্জাম হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে 27 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে বিভিন্ন মহাসড়কে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কিশোরগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট বিভাগের দু এক জায়গায় আজ গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সারা দেশে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় নষ্ট হচ্ছে বড় বীজতলা। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে দুর্ভোগ বেড়েছে বেনাপোল বন্দর ব্যবহারকারীদেরও। শীত পরিস্থিতি নিয়ে জানাতে এবার দিনাজপুর ও রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে দিনাজপুর, সেখানে রয়েছে সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, দিনাজপুরে আজ তাপমাত্রা কেমন দেখছেন আর ঘন কুয়াশা কি ধরনের দুর্ভোগে পড়েছে মানুষ? আপনি যেমনটা জানাচ্ছিলেন আবহাওয়া বিষয়ে, কিন্তু দিনাজপুরে ঘন কুয়াশা নেই বললে চলে। এক সপ্তাহ যাবত যে তাপমাত্রা 10 ডিগ্রি কাছাকাছি নেমে আসতেছে। আজকে দিনাজপুরের তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের তাপমাত্রা কুয়াশা না থাকলেও কিন্তু দিনাজপুর যেহেতু হিমালয়ের পাদদেশী অঞ্চল, এই অঞ্চলে হিমালয়ের প্রভাবে বাতাসের যে প্রবাহ, সেই প্রবাহের কারণে কিন্তু শরীরে কনকনানো শীত অনুভূত হয়। এবং আজকেও কিন্তু বাতাসের যে গতিবেগ, সেটি আমরা 8 থেকে 10 কিলোমিটার গতিবেগের এই বাতাসের প্রবাহ আমরা পাচ্ছি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু দিনের 10টার পরে সূর্য ওঠে, তখন কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক হয়। কনকনে শীত উপেক্ষা করেও কিন্তু মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা, সেটি কিন্তু সচল রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাহাদুর বাজারের সবজির পাইকারি বাজারে। এখানে আমি বিপুল সংখ্যক মানুষকে কেনাবেচায় ব্যতিব্যস্ত দেখতে পাচ্ছি। অনেক সকাল থেকেই তারা তাদের পণ্য কেনাবেচার জন্য শীত উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষের দরকারে তাদের সে শাকসবজি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এখানে কর্মব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি অন্যান্য জায়গাতেও কিন্তু একইভাবে আমরা কর্মব্যস্ত মানুষকে শীতের মধ্যে ছুটাছুটি করতে দেখি। তবে শীতজনিত শিশুদের কিছুটা সমস্যা হচ্ছে। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি, তারা বলছেন যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা তাদের হাসপাতালগুলোতে বাড়ছে। পাশাপাশি শ্বাসকষ্ট এবং সর্দি কাশিতেও দিনাজপুরে প্রায় শতাধিক শিশু বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারণের জন্য এ পর্যন্ত 1,10,00,000 টাকা এবং 50,000 কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এখনো সেগুলি বিতরণের কার্যক্রম আমরা জানতে পারিনি, বা সেই ধরনের বিতরণ কার্যক্রমের খবরও আমাদের কাছে পৌঁছেনি। তো শীত যেহেতু চিরাচরিত একটি ব্যবস্থা, সেইভাবেই কিন্তু শীত দিনাজপুর অঞ্চলে নেমেছে। এবং আবহাওয়া অফিস বলছে যে ডিসেম্বরের একেবারে শেষের দিকে মাঝারিতে রূপ নিতে পারে এবং জানুয়ারির শুরুতে সেই মাঝারি শৈত্যপ্রবাহ কিছুটা তীব্র আকার ধারণ করবে। এবং সেই শীত পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু বিভিন্ন মানুষ তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। বিশেষ করে করোনার কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে, তার ধারাবাহিকতায় মানুষ কিন্তু শীত নিবারণী এবং শীত থেকে যে রোগ বালাই ছড়ায়, সেটি থেকে অনেক মানুষ কিন্তু আগের তুলনায় অনেকটাই সচেতন হয়েছে। ফলে এ পর্যন্ত শীত আক্রান্তের কোনো মৃত্যুর খবর আমাদের এলাকায় ঘটেনি এবং মানুষ স্বাভাবিকভাবে শীতকে চিরাচরিতভাবে মোকাবেলা করে তাদের দৈনন্দিন জীবন চালাচ্ছে। এই ছিল আমার কাছে দিনাজপুরের শীত পরিস্থিতি। সালাউদ্দিন, আপনি থাকুন, আমরা যাচ্ছি রংপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে শীতের কি অবস্থা, আজকে তাপমাত্রা কেমন সেটি জানাবেন, সেই সাথে জানাবেন ফসলের আসলে অনেক ক্ষতি হচ্ছে, অনেক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। রংপুর আসলে কি অবস্থা? মধ্যে ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু পঞ্চগড়ের প্রতিদিনে আমাদের কাছে ফাঁসিলটায় যাচ্ছি আবার। এই কারণে কিন্তু আমাদের কাছে সেই শীতের যে প্রভাবটা উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা কিন্তু করছে। এ কারণেই আমাদের কাছে ঘন কুয়াশা কিন্তু দেখা দিচ্ছে। এই ঘন কুয়াশার কারণে যে সবজি এবং যে চাষাবাদ, এটি কিন্তু আসলে একটু হলে ক্ষতি হচ্ছে। তবে আরো যদি বেশি ঘন কুয়াশা দেখা তার হয়তো বা ক্ষতি হতে পারতাম। কিছু কিছু কিন্তু এখনো কোনো ক্ষতি
বৃষ্টিপাতের যে বিষয়টি এটি কিন্তু পড়েনি। তবে আগামীতে যদি আরো কুয়াশা বেশি দেখা যায় এবং কিছু তীব্রতা বেড়ে যায় তাহলে হয়তো বা কৃষিতে প্রভাব পড়তে পারে বলা হচ্ছে। তবে আরো কিছু রংপুরের কিছু কিছু এলাকায় আমরা দেখেছি যে শীতের যে তীব্রতা কিন্তু বেড়ে গেছে, বেশি বেড়ে গেছে কিন্তু উত্তরাঞ্চলে তেঁতুলিয়া। আর একটা বিষয় জানা গেছে যে রংপুরে অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি রোগীর বেশি কিন্তু ভর্তির সংখ্যা বেড়ে গেছে। রংপুর এবং দিনাজপুরের শীত পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শীতে গরম কাপড় হিসেবে জনপ্রিয় টাঙ্গাইলের শাল চাদর। তবে এবার ডিসেম্বরের প্রায় শেষ দিকেও খুব একটা শীত না পড়ায় বেকায়দায় টাঙ্গাইলের শাল চাদর প্রস্তুতকারীরা। সুতাসহ কাঁচামালের দাম অস্বাভাবিক বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। ক্ষতি পোষাতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি শাল প্রস্তুতকারকদের। তীব্র শীত থেকে বাঁচতে শাল চাদরের চাহিদা প্রচুর। সেই চাহিদা মেটাতে চাদর তৈরি করছেন টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী ও দেলদুয়ারের তাঁতিরা। দিনরাত এক করে তারা বানাচ্ছেন মণিপুরি, পাট্টা, নয়নতারা, ফ্লক প্রিন্ট সহ প্রায় 25 রকমের চাদর। তবে এবার এখন পর্যন্ত খুব বেশি শীত না পড়ায় দুশ্চিন্তায় তাঁতিরা। অন্যবারের তুলনায় এবার বিক্রি কম। সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও, নেই সংরক্ষণের ব্যবস্থা। শিল্প টিকিয়ে রাখতে তাই ঋণসহ সরকারি পৃষ্ঠপোষকতা ও চাদর রপ্তানি সুযোগের দাবি তাঁত মালিকদের। সুতার দাম বাড়তি অবস্থায় আমরা মাল সুতা কিনে যে প্রোডাকশন করছি, কিন্তু বর্তমানে শীত না থাকার কারণে আমরা খুব সমস্যার মধ্যে আছি। কারণ শীত পড়লে এই ব্যবসা খুব চাহিদা থাকে। নভেম্বর ডিসেম্বর বিক্রির সেল দেওয়ার টাইম, কিন্তু তো বিক্রি করতে পারতাছি না। স্বল্প সুদের ঋণ দিতে হবে। দ্বিতীয়তে আমরা সুতার দাম কমাইতে হবে। এই মালগুলো আমরা বাইরে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে সরকারের। তাঁত শ্রমিকরা বলছেন বছরের 2 থেকে 3 মাস বেকার থাকতে হয় তাদের। তাই সংসার চালাতে সারা বছরই কাজের ব্যবস্থা করার অনুরোধ তাদের। 2 মাস 3 মাস কাজ বন্ধ থাকে, 3 মাস যেন আমরা চাই 3 মাস যেন আমরা কাজ করতে পারি। চললে একটু ভালো হয় তাঙ্গ পক্ষে, তা নাহলে যে আমার ঋণ ফেন করার নাগে চলতে একটু কষ্ট হয়, গরিব মানুষ আমরা। জেলা প্রশাসক জানান টাঙ্গাইলের শালের মান বেশ ভালো। এগুলো বিদেশে রপ্তানির জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস তার। আমাদের এই টাঙ্গাইলের শালগুলো যাতে বিদেশে রপ্তানি করা যায় শীত প্রধান দেশে, সেই জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রচেষ্টা গ্রহণ করব। টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী ও দেলদুয়ারে চাদর প্রস্তুতের সাথে যুক্ত প্রায় 11,000 শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার রাত 12টা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। তীব্র শীতে সারা রাত ঘাটে অপেক্ষা করতে হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় বুধবার রাত 12টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দৃষ্টিসীমা ব্যাহত হয়। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চালু হবে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কি সেটি জানাবেন, আর কুয়াশা কখন কাটতে পারে এবং কখন ফেরি চলাচল শুরু হতে পারে? দেখুন, এখনো কিন্তু কুয়াশার ঘনত্বটা রয়েছে, অর্থাৎ রাত 12টা থেকে কুয়াশার ঘনত্বটা বেড়ে গেলে কিন্তু দুর্ঘটনা এড়াতে এই রূপে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তারপর থেকেই মূলত ফেরি চলাচল বন্ধ থাকে এবং আমরা দেখতে পেয়েছি যে ফেরি চলাচল বন্ধ থাকার পর থেকে কিন্তু ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে 10 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে পারের অপেক্ষায়, যে কারণে এই যে সারা রাত যানবাহনের মধ্যে বা বাইরে থেকে যাত্রী এবং চালকেরা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। আমরা সকালে যখন এই ঘাট এলাকাতে আসি তখন আমরা দেখতে পেয়েছি যে অনেক যানবাহন চালক এবং যাত্রীরা কিন্তু যানবাহনের মধ্যেই কিন্তু বসে ঘুমাচ্ছে, অনেকেই আবার নেমে হাঁটাহাঁটি করছে। তো সব মিলিয়ে যাত্রীরা বেশ দুর্ভোগের শিকার হচ্ছেন এই
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে রাত 12টার সময় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়, যে কারণেই ঘাট এলাকায় যানবাহনের জট সৃষ্টি হচ্ছে। তবে তারা যেটা ধারণা করছে যে হয়তোবা সকাল 9টার পর থেকে এই রুটে ফেরি চলাচল আবার শুরু হবে কুয়াশাটা কেটে গেলে। তো এই কুয়াশা কাটার আগ পর্যন্ত অর্থাৎ যানবাহনের যে দীর্ঘ জট, এই জটটা আরও বাড়তে থাকবে এবং যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু থেকেই যাবে। শামীম রেজা জানাচ্ছিলেন ফেরিঘাট থেকে। অভিজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়া ও আকরামকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার বিকেলে তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। কোথায় আছে আমরা এখনো নিশ্চিত নই। আমরা তো খুঁজতেছি, আমরা নিজেরা হন্য হয়ে খুঁজতেছি। আমরা পাইলে তো ধরেই ফেলতাম। যুক্তরাষ্ট্রের কথা যদি সত্যি হয় তাহলে আমরা একটা অপরাধীকে আমরা ধরতে পারবো। যুক্তরাষ্ট্র যদি এই ব্যাপারে আমাদের সহযোগিতা করে যে কোথায় আছে, আমরা তাকে ওয়েলকাম করব। মামুনুল সহ হেফাজতের কয়েক নেতার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য পেয়েছে দুদক। সহযোগিতা করে যে কোথায় আছে, আমরা তাকে ওয়েলকাম করব। মামুনুল সহ হেফাজতের কয়েক নেতার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য পেয়েছে দুদক। এসব যাচাই বাছাই করে প্রয়োজন হলে মামলা করা হবে বলে জানান দুদক সচিব। বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন তিনি। নারায়ণগঞ্জে মামুনুল হকের নারী কেলেঙ্কারির পর সমালোচনায় আসে হেফাজত নেতারা। অনুসন্ধানে সংগঠনটির বেশ কয়েকজন নেতার বিপুল সম্পদের খবর পাওয়া যায়। অভিযোগ ওঠে ধর্মীয় অনুদানের টাকা আত্মসাতের। মামুনুল সহ হেফাজতের অর্ধশত নেতার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। তথ্য চেয়ে ভূমি অফিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজক, বিআরটিএ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়। সরকারি অনুদান, ব্যক্তিগত অন্যান্য দান থেকে যে সমস্ত আয় হয়েছে সেগুলোর অডিট প্রতিবেদন এবং ক্যাশ বই এর সরবরাহ নেওয়া হয়েছে। 17 প্রতিষ্ঠানের কাছ থেকে হেফাজত নেতার তথ্য পাওয়া গেছে। এছাড়া মামুনুল সহ কয়েকজনের ব্যাংক হিসেবে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মামুনুল সহ কয়েকজন এর ব্যাংক হিসাব পাওয়া গেছে। অন্যান্য প্রতিষ্ঠান হতে কিছু তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই চলছে। অভিযোগ সংশ্লিষ্ট মাওলানা মামুনুল হক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ মহসিন ভুইয়া এর আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হেফাজত নেতাদের অর্থ পাচারের কোনো তথ্য পায়নি দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের ইসলামপুরে 2 কন্যা শিশু সহ মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নাপিতখালী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। তবে নিহতের স্বজনেরা বলছেন, স্বামী শহীদুল্লাহর সাথে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল ইমতিয়াজ খানম জিসানের। বুধবার সন্ধ্যায় তাদের বাসায় গিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে জিসানের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনেরা। পরে সেখানে মেলে 5 বছরের জাবিন ও 2 বছরের বয়সী জেরিনের মরদেহ। মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ ও সিআইডি। হঠাৎ করেই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রুটে বিমানের ভাড়া 2 থেকে 3 গুণ বাড়িয়েছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ছুটিতে আসা প্রবাসী শ্রমিকেরা। এয়ারলাইন্সগুলো বলছে, সম্প্রতি জ্বালানির দাম ও বিভিন্ন পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় টিকিটের দাম বেড়েছে। তবে ভাড়া সমন্বয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনার কথা জানান বিমান প্রতিমন্ত্রী। করোনায় কাজ হারিয়ে অনেকেই দেশে ফিরেছেন, কেউ আবার এসেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকায় আবারও কাজে ফিরছেন প্রবাসী শ্রমিকরা। তাই আকাশপথে বেড়েছে যাত্রীর চাপ। এ সুযোগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে টিকিটের মূল্যও বাড়িয়েছে বিমান কোম্পানিগুলো। স্বাভাবিক সময়ে ঢাকা রিয়াদ রুটে 30 থেকে 40 হাজার টাকা ভাড়া থাকলেও এখন তা লাখ টাকায়ও পাওয়া যাচ্ছে না। আবার ঢাকা দুবাই রিটার্ন টিকিটের ভাড়া 40 হাজার থেকে বেড়ে 90 হাজারে ঠেকেছে। এছাড়া বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাত সহ বিভিন্ন রুটে ভাড়া বেড়েছে 3 গুণ পর্যন্ত। আমরা সৌদি আরবে কাম করি, 12 ঘন্টা ডিউটি করি, 1200 টাকা বেতন, 25,000 টাকা। আর আমরা একটা টিকিট কিনতে লাগে 1 লাখ টাকা। আমরা নেটে দেখি অনেক সিটে খালি যাচ্ছে, তারপরে বলতেছে সিট পাইতেছে না, যে সমস্যা ওই সমস্যা, এটা কিন্তু বোকাস কথা।
বেসরকারি এয়ারলাইন্সের সঙ্গে পাল্লা দিয়ে টিকিটের দাম বাড়িয়েছে বাংলাদেশ বিমানও। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিমানের কোনো কর্মকর্তা। আর বেসরকারি এয়ারলাইন্সগুলো বলছে পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে ভাড়া বেড়েছে। গত 13 মাসে প্রায় 67% ফুয়েল প্রাইস ইনক্রিজ করেছে। স্বাভাবিকভাবে আমাদেরকে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা হচ্ছে আসলে ফেয়ারের সাথে। তো ফেয়ারের সাথে আমাকে কিছুটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, সাথে সাথে আমাদের সিট ক্যাপাসিটিও আমরা কিন্তু 100% ক্যারি করতে পারছি না। অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির বিষয়টি দ্রুত সমন্বয় করতে বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বিমান প্রতিমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজারে যেসব লোক যায় তারা যাতে আরো কম ভাড়া যেতে পারে সেই জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে মিটিং করেছি। আমরা মন্ত্রণালয় সহ আবারও বসবো, তাদের কাছে আমরা সবাই মিলে অনুরোধ করব যাতে ভাড়াটা একটু সহনীয় পর্যায়ে রাখা যায়। জেট ফুয়েল সহ সরকারের বিভিন্ন ফি বাড়ার কারণে ভাড়া বাড়ানোর যৌক্তিকতাও খতিয়ে দেখছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক হলে থাকতে পারবেন বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রী। আগে যে বিধান ছিল তা বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি। বুধবার সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেওয়ার নিয়মটি দীর্ঘদিন ধরেই চলে আসছিল। তবে ডিসেম্বরে শামসুন নাহার হলে এক বিবাহিত ছাত্রীর সিট বাতিলের ঘটনায় নতুন করে আলোচনায় আসে বিষয়টি। বুধবার প্রভোস্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত বাতিলের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান, পরবর্তী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। হলে বিবাহিত শিক্ষার্থী এবং অন্তঃসত্ত্বা বিষয়ক যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নীতিমালাটি ছিল সেটিকে রহিত করা হয়েছে। এটা একটা সুপারিশ গিয়েছে প্রভোস্ট কমিটির পক্ষ থেকে, যেটা একটা আইনি নিয়ম আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি সাধারণ শিক্ষার্থীরা। যেহেতু সিন্ডিকেট সভায় এটা বলা হয়েছে এখন যে বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে, আমার মনে হয় এটা ভালো দিক। শিক্ষার্থীরা বিবাহিত কিন্তু হলে থাকছে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছিল, কিন্তু এটা এখন বৈধ হয়ে যাচ্ছে, সো এটা খুবই ভালো লাগার কথা। এর আগে অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের সিট না দেওয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আইনজীবী শিশির মনির। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি শিক্ষার উপর জোর দিতে ৩২৯টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই স্কুল করতে অনেকে জমি দান করতে চাইলেও সেটি নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দানের জমিকে অগ্রাধিকার দিতে বলা হলেও সংশ্লিষ্ট দপ্তরের আগ্রহ বেশি জমি কেনার দিকে। দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যে ২২,৯৪৫ কোটি টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে। এই প্রকল্পের সময়সীমা ধরা হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। এরই মধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। জামালপুরের বক্সিগঞ্জে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য জমি দান করতে চাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ। এই সংক্রান্ত আবেদনও মন্ত্রণালয়ে দেয়া হয়েছে, কিন্তু গত ৬ মাসেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এলাকাবাসীর অভিযোগ, দানকৃত জমিকে অগ্রাধিকার দেয়ার প্রধানমন্ত্রীর নির্দেশের পরও এই জমি না নিয়ে অন্য জায়গায় জমি কেনার প্রক্রিয়া চলছে। প্রতিটি প্রকল্পে জমির জন্য বাজেট রাখা হয়েছে ৭.৫ কোটি টাকা। আমার এলাকার ছেলে মেয়েদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ৩ একর জমি আমি দান করেছি। সবাই এটার জন্য আগ্রহী, আমার সম্মানিত ইউনূস সাহেব, সবাই আগ্রহী। কেন হইতেছে না, কার ইশারা হইতেছে না, বুঝতে পারতেছি না। মন্ত্রণালয় বলছে, কেউ জমি দান করতে চাইলে যথাযথ প্রক্রিয়া মেনে এই জমি নেওয়া হবে। তবে করোনার কারণে প্রকল্পের কাজ কিছুটা স্থগিত থাকলেও এখন তা পুরোদমে চলছে। আমাদের কিন্তু অধিকাংশ আমাদের প্রকল্প পরিচালকের দপ্তর থেকে পরিদর্শন করছে এবং সেখানে সবচেয়ে বিবেচনা দেওয়া হচ্ছে যে কোনো টেকনিক্যাল সেন্টারের মধ্যে যে আমাদের ওই পার্টিকুলার এলাকার জনসাধারণের জন্য কোনটা সুবিধাজনক হবে, ছাত্রছাত্রীরা কোন কনভেনিয়েন্ট জায়গাতে যেতে পারবে, যেখানে গ্রোথ সেন্টার আছে, কিছু শিল্প আছে, মানুষের যাতায়াতের সুবিধা, একটা ছেলেমেয়েরা যাবে সেখানে যেন তারা যেন যেতে পারে, সেইভাবে বিবেচনা নিয়ে কিন্তু স্থানগুলো হচ্ছে। সকল কাজ যেন স্বচ্ছভাবে হয় সেটি নিশ্চিত করতে নজরদারিও থাকতে হবে। শিক্ষা গবেষকরা বলছেন, সকল কাজ যেন স্বচ্ছভাবে হয় সেটি নিশ্চিত করতে নজরদারিও থাকতে হবে। এখন যদি কর্মদক্ষ করতে হয় তাহলে ভোকেশনাল এডুকেশন দরকার। মাস এডুকেশন যে কনসেপ্টটা আছে সেক্ষেত্রে এই ভোকেশনাল কোয়ালিফিকেশন বা কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা গবেষকরা বলছেন, এসব টেকনিক্যাল স্কুলে প্রশাসনিক ভবন, শিক্ষক ডরমিটরি, ছাত্রী নিবাস, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ রাস্তা, গভীর নলকূপ, ৫০০ কেভিএ সাবস্টেশন, শহীদ মিনার,
মুক্তিযোদ্ধা মনুমেন্ট এবং পানি সংরক্ষণাগার করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। এতে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পিসিআর ল্যাবের কয়েকটি যন্ত্রাংশের ত্রুটি মেরামতযোগ্য হলেও মেয়াদ শেষ হওয়ায় দেখা দিয়েছে জটিলতা। যে কোনো অপারেশনের ক্ষেত্রে প্রয়োজন হয় করোনার নেগেটিভ সনদ, অথচ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ করোনা পরীক্ষা। ফলে জরুরি অপারেশন লাগলেও তা করাতে পারছেন না গুরুতর অসুস্থ রোগীরা। কর্তৃপক্ষ বলছে, কয়েকটি যন্ত্রাংশ নষ্ট হওয়ায় 8 ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে পিসিআর ল্যাব। যন্ত্রাংশের ত্রুটি মেরামতযোগ্য হলেও প্রায় 8 মাস আগে সেগুলোর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়েছে, ফলে দেখা দিয়েছে জটিলতা। স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার চিঠি দিয়েও মিলছে না সাড়া। সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, তাদের বক্তব্য হলো যে এটা পার্টস অ্যাভেলেবল আছে, তাদের প্রপার চ্যানেলে বলা হলে, যেহেতু তাদের ওয়ারেন্টি পিরিয়ড ক্রস করে গেছে, প্রপার চ্যানেলে বলা হলে তাহলে তারা এসে ঠিক করে দিয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছি, সিএমএইচডিকে চিঠি দিয়েছি, যারা আমাদেরকে মেশিন সরবরাহ করছিল। তারা ওই প্রতিষ্ঠানকে বললে, ওই প্রতিষ্ঠান বলছে যে তারা ওই দুটো সংস্থা, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর অথবা সিএমএইচডি থেকে যদি তারা ওই সরবরাহকারী প্রতিষ্ঠানকে বলে, তাহলে তারা এসে ঠিক করে দিয়ে যাবে। তো এই বিষয়ে প্রয়োজন ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। এই ল্যাবে গড়ে প্রতিদিন 100 নমুনা পরীক্ষা করা হতো, তবে এখন নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে ভোলায়। সেবাগ্রহীতারা বলছেন, ভোলা থেকে করোনা পরীক্ষার ফল আসতে 4 থেকে 5 দিন সময় লাগায় বেড়েছে ভোগান্তি। কাউকেই আমরা বিমুখ করি না, সবার কাছ থেকে আমরা নমুনা সংগ্রহ করে এগুলো আমরা ভোলায় আমাদের আর্টিফিশিয়াল ল্যাবটা চালু আছে সুন্দরভাবে, সেখানে আমরা পাঠিয়ে দিই এবং সেখান থেকে রিপোর্ট আসে। ভোলা যায়, তারপর ভোলা থেকে পিসি করাই, তারপর এই জায়গাতে আসে, এই জন্য 3-4 দিন লাগে যায়। কিন্তু আমরা যে রোগীকে ভর্তি করাবো, ওনার হয়তো একটা বিপদ হয়ে যেতে পারে অপারেশন না করাইলে। 2020 সালের 9 এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে স্থাপন করা হয় আরটি-পিসিআর ল্যাব। এ পর্যন্ত প্রায় 98,000 নমুনা পরীক্ষা করা হয়েছে এই ল্যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর যেন পাখির স্বর্গরাজ্য। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত হাওরে বসে পাখিদের মিলন মেলা। তবে পাখি শিকারীদের দৌরাত্ম্য ও গাছপালা কমে যাওয়ায় টাঙ্গুয়ার হাওরে আগের মতো পাখি আসছে না। এ কারণে প্রতিনিয়ত কমছে পরিযায়ী পাখির সংখ্যা, ফলে প্রকৃতি হারাচ্ছে তার রূপবৈচিত্র্য। রূপবৈচিত্র্যের দিক থেকে অনন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠছে তার আপন খেয়ালে। রূপবৈচিত্র্যের দিক থেকে অনন্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠছে তার আপন খেয়ালে। বর্ষার সময় জলে চারপাশ থই থই থাকলেও শীতে ভিন্ন রূপ ধারণ করে এই হাওর। আর সেই রূপকে আরো অনন্য করে তোলে পানকৌড়ি, ডাহুক, বালিহাঁস, গাংচিল, বক, শঙ্খচিল সহ নানান প্রজাতির পরিযায়ী পাখির দল। শীতে দেখা মেলে প্রায় 200 প্রজাতির পাখির। ভয়াবহ শীত থেকে বাঁচতে প্রতি বছর সাইবেরিয়া, চীন, মঙ্গোলিয়া, নেপাল সহ বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে ছুটে আসে অতিথি পাখি। স্থানীয়রা বলছেন, সেই সুযোগে পরিযায়ী পাখি শিকারে বেপরোয়া হয়ে ওঠে শিকারী চক্র। আর গাছপালা কমে যাওয়ায় জলাশয়ে আগের থেকে পাখি আসা অনেকটাই কমেছে। যে আগের মতো যে পাখিও এখন আসে না, হাওরে কিছু নাই, যে বন্টন সব নিচে খাইটিয়া। যেহেতু হাওরে নৌকা বেশি, চল বেশি, আগে তো টলা ছিল না, অতিথি পাখিও বেশি আছিল। হাওরের গাছপালা রক্ষা ও পাখি যাতে কেউ শিকার করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। থেকে যেন কোনো দুষ্কৃতকারী অবাধে পাখি শিকার করতে না পারে এবং নিষিদ্ধ ঘোষিত এলাকা থেকে অবশ্যই যেন কেউ মাছ শিকার করতে না পারে, সে ব্যাপারে টহল কার্যক্রম অব্যাহত আছে। এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা সেখানে হিজল করসের গাছ ইতিমধ্যে লাগিয়েছি। 51টি জলমহল নিয়ে 9,727 হেক্টর জায়গা জুড়ে তাহিরপুর উপজেলায় গড়ে উঠেছে টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে যার আয়তন বেড়ে দাঁড়ায় 20,000 একরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 8.5 লাখেরও বেশি। এই সংখ্যা গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 53,92,000। এ পর্যন্ত আক্রান্ত 27,74,00,000-এরও বেশি। একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রায় 1 বছর পর দেশটিতে 2,23,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
ইউরোপেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। যুক্তরাজ্যে 24 ঘন্টায় 1,06,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ। ফ্রান্স ও স্পেনেও একদিনে সংক্রমণের রেকর্ড হয়েছে বুধবার। ফ্রান্সে একদিনে 84,000 আর স্পেনে শনাক্তের সংখ্যা 60,000-এর বেশি। করোনার চিকিৎসায় ফাইজারের খাওয়ার ওষুধ বাড়িতে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুমোদন দেয় বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এই ওষুধকে ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে মনে করছে সংস্থাটি। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী ফাইজারের খাওয়ার ওষুধটি গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি থেকে রোগীদের 90% সুরক্ষা দেয়। ওমিক্রনের বিরুদ্ধেও এর যথেষ্ট কার্যকারিতা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 12 বছরের বেশি বয়সী সবাই এই ওষুধ খেতে পারবেন বলে জানিয়েছে ফাইজার। মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত 83 জনের মৃত্যু হয়েছে। 50 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 5 জন। এই ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট। কর্তৃপক্ষ জানায়, সোমবার 138 জন আরোহী নিয়ে ডুবে যায় নৌকাটি। পণ্যবাহী নৌকাটিতে যাত্রী তোলার কোনো অনুমতি ছিল না। উদ্ধারকারীরা জানায়, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। এদিকে মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে যোগ দেয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে ছিলেন মাদাগাস্কারের পুলিশ প্রধান। দুর্ঘটনার পর প্রায় 12 ঘন্টা সাঁতার কেটে পাড়ে পৌঁছান তিনি। অনূর্ধ্ব-19 নারী সাফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে ভারতকে 1-0 গোলে হারিয়েছে লাল সবুজ। ম্যাচের 80 মিনিটে জয়সূচক গোলটি করেন আনাই মগিনী। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি টুর্নামেন্ট সেরা বাংলাদেশের শাহেদ আক্তার রিপা। লীগ পর্বে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী বাংলার মেয়েদের। ফাইনাল বলেই যত ভয়, প্রতিপক্ষ ভারতও প্রতিশোধের নেশায় বোধ। কমলাপুর স্টেডিয়ামে গ্যালারির সমর্থন, মারিয়াদের সাহস। শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা মারিয়া রিপাদের। ম্যাচের 14 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। গোলের আবেদন নাকচ রেফারির। রিপ্লেতে পরিষ্কার হয় বল আটকে যায় গোল লাইনে। এক্ষেত্রে তাই বিতর্কের সুযোগ নেই। পুরোপুরি গোল লাইনের ঠিক আগে 10 মিনিট পর আরো একটি সুযোগ আসে। এবারও ভাগ্য পাশে ছিল না লাল সবুজের। বল বার পোস্টে লেগে ফিরলে হতাশা স্বাগতিকদের। বিরতির পরও আধিপত্য ধরে রাখে ছোটনের দল। সেই ধারায় কাঙ্ক্ষিত সাফল্য ম্যাচের 80 মিনিটে। রিপার বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন আনাই মগিনী। দুর্দান্ত ফিনিশিং এ আসে স্মরণীয় মুহূর্ত। শেষ পর্যন্ত ওই গোলটাই গড়ে দিল পার্থক্য। ম্যাচের নির্ধারিত সময়ের 11 মিনিট বাকি থাকতে বাংলাদেশের উৎসব লাল সবুজের। ঘরের মাঠে শিরোপা উৎসব বাংলাদেশের। প্রতিশ্রুতি দিয়ে ঠিকই পূরণ করতে পেরেছে মারিয়ারা। ফুটবলের খারাপ সময় এই সাফল্য জাগিয়ে তুলতে পারে অন্যদেরও। বিজয়ের 50 বছরে বাংলাদেশকে আরো একটি আনন্দের উপলক্ষে এনে দিল 19 না পেরোনো এই মেয়েরা। ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-19 শিরোপা ঘরে তুলল। বুঝিয়ে দিল ছেলেদের না হোক মেয়েদের ফুটবল আছে ঠিক পথে। সঠিক পরিকল্পনায় আসতে পারে আরো বড় সাফল্য। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কমলাপুর স্টেডিয়াম, ঢাকা। ফ্রেঞ্চ লিগ 1-এ আবারও হোঁচট খেয়েছে পিএসজি। লরিওর সাথে 1-1 গোলে ড্র করেছে ফরাসি জায়ান্টরা। লিগের শেষ 4 ম্যাচে এটি তৃতীয় ড্র পিএসজি। মেসির শর্ট পোস্টে বাধা না পেলে ম্যাচের 26 মিনিটেই এগিয়ে যেত লা পারিসিয়ানরা। উল্টো 40 মিনিটে গোল হজম করে পচেতিনো দল। অবশ্য শেষ মুহূর্তে ইকার্দির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এদিকে লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে 2-1 ব্যবধানে হারায় তারা। এদিকে গ্রানাদার কাছে পরাজয় লিগে টানা 4 ম্যাচ হারল চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ ক্যারাবাও কাপের সেমিতে উঠেছে লিভারপুল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 3-3 সমতা। এরপর টাই ব্রেকারে জয় পায় অলরেডস। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চমক দেখিয়ে শিরোপা জিতল দক্ষিণ কোরিয়া। ফাইনালে টাই ব্রেকারে হেরে হতাশ জাপান। নির্ধারিত সময় শেষে ছিল 3-3 সমতা। শুটআউটে 4-2 ব্যবধানে জয় পায় কোরিয়া। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরুতে গোল পায় দক্ষিণ কোরিয়া। এরপর ঘুরে দাঁড়িয়ে তৃতীয় কোয়ার্টার পর্যন্ত 3-1 গোলে এগিয়েছিল জাপান। শেষ 15 মিনিটে পাল্টে যায় ম্যাচের গতি। অন্তিম মুহূর্তে গোল করে সমতা ফেরায় কোরিয়া। পরবর্তীতে শুটআউটের পরীক্ষায় বাজিমাত করে শিরোপা জিতে নেয় তারা। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ছিল জমজমাট। সেখানে ভারতের কাছে 4-3 গোলে হেরেছে পাকিস্তান। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাই।